বিএনপি যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বা অপসারণ চাইছে, তখন তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে তাদের অনুগত, তাদের বসিয়ে দেওয়া উপদেষ্টারা সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছেন এবং তাদের কথা অনুযায়ী বিভিন্ন নিয়োগ পরিচালনা করছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, 3 হেভিওয়েট নেতা স্থায়ী কমিটির 3 সদস্য মিলে যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলে এসেছেন অন্তর্বর্তী সরকারকে নাকি এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হয়ে যেতে হবে এবং দলীয় লোকদের বাদ দিতে হবে। বিএনপির এই আবদার নতুন নয়। এর আগে মনে করে দেখুন, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হবে, বছরের শুরুর দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাতে প্রথম বলেছিলেন, সেই সাক্ষাৎকারে, যে নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরে যেতে হবে, না হলে এই সরকার, ইউনূস সরকার, নিরপেক্ষতা হারাবে। তখন নাহিদ ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শাসিয়ে সরাসরি পাল্টা সাক্ষাৎকার দিয়ে বলে দিয়েছিলেন, নাহিদ ইসলাম তখন ছাত্র উপদেষ্টা হিসেবে, তথ্য উপদেষ্টা হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তখনও তারা দল গঠন করে সারেন নাই। কাজেই নাহিদ ইসলাম তখন শাসানি দিয়ে বলে দিয়েছিলেন যে মির্জা ফখরুলের কণ্ঠে তো আওয়ামী লীগের সুর শোনা যায়, ছাত্র উপদেষ্টারা আছেন বলেই এই সরকার বৈধতা পায় অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে। কাজেই ছাত্র উপদেষ্টাদের থাকা না থাকা নিয়ে বিএনপির কথা বলা মানায় না। কিন্তু বিএনপি বারবার এই বিষয়ে কথা তুলেছে। বিএনপি মে মাসে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে, এমনকি ডক্টর ইউনূস নিজেও রাজনৈতিক দলগুলোকে ডেকে আমি বোধহয় পদত্যাগ করে ফেলবো এমন একটা ভয় দেখিয়েছিলেন, সে সময়টায় মনে করে দেখুন, পুরো মে মাস ইশরাক হোসেন, বিএনপির বড় নেতা সাদেক হোসেন খোকার ছেলে, তরুণ নেতা ইশরাক হোসেন, তিনি তখন মেয়র পদে শপথ নিতে চান এবং সেই দাবিতে তিনি নগর ভবন দখল করে দিনের পর দিন লাগাতার আন্দোলন চালিয়ে গেলেন। তার দাবি ছিল দুটো, এক, ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে শপথ নিতে দিতে হবে, আর দ্বিতীয় দাবি ছিল যে মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই দুজনকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। ইশরাক হোসেনেরও মূল রাগ কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয় ছিল, কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগার পর থেকেই নগর ভবন দখল করে, নগর ভবন আলো করে বসে আছেন এবং পুরো শহরের, মানে স্থানীয় সরকারের সকল পদ, পদায়ন, উন্নয়ন কর্মসূচি সব কিছুর মানে এক রকমের ভাগ বাটোয়ারা এবং তোলা তুলছেন ওই নগর ভবনে বসে। এখন সেই সময় ইশরাক হোসেন রীতিমতো ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে তারা লোকই ওঠাবেন না রাজপথ থেকে, তিনি তার সমর্থকদের ওঠাবেন না যতক্ষণ না ওই 2 উপদেষ্টা পদত্যাগ করেন। তখন বিএনপির তরফে তাদের আরেক সিনিয়র নেতা, স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তিনি এক সংবাদ সম্মেলন ডেকে ছাত্র উপদেষ্টাদের আর বিএনপির তরফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ডক্টর ইউনূসের যে নিয়োগ করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার পদত্যাগ চাইলেন। সে সময় রুহুল কবির রিজভী আহমেদ কিন্তু দলের তরফে রীতিমতো একটা বিবৃতিও দিয়েছিলেন বিএনপির তরফে, যে তারা এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে কিছুতেই সহ্য করবেন না, কারণ খলিলুর রহমান প্রশ্ন তুলেছিলেন তিনি যদি বিদেশি হন তাহলে বিএনপির নেতার পাসপোর্ট খোঁজ করলেও নাকি বেরিয়ে আসবে তিনি বিদেশি, কাজেই তাকে যেন বিদেশি বলে বিএনপি উত্তপ্ত না করে। এসব নানা ঘটনার পর জুনে তারেক রহমানের সঙ্গে গিয়ে ডক্টর ইউনূস লন্ডনে বৈঠক করলেন, খলিলুর রহমানকে পাশে বসিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীও সেই বৈঠকে যোগ দিতে ঢাকা থেকে গেলেন। বিএনপি আর উপদেষ্টাদের পদত্যাগের বিষয় বা উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো রা করেনি, মানে এরপর থেকে আর কোনো আওয়াজ ছিল না। আর মে মাসে যখন বিএনপি এই আওয়াজ তুলেছিল যে ছাত্র উপদেষ্টাদের সরিয়ে দিতে হবে, তখন ছাত্র উপদেষ্টা আছেন মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তখন এনসিপি পাল্টা, জাতীয় নাগরিক পার্টি তখন কিন্তু পাল্টা একেবারে নাম উল্লেখ করে বলেছিল যে তাহলে সবারই তো দলের মনোনয়নে বিভিন্ন জন উপদেষ্টা হয়েছে, মানে বিএনপির মনোনয়নে বিভিন্ন জন উপদেষ্টা হয়েছে, জামায়াতের মনোনয়নে বিভিন্ন জন উপদেষ্টা হয়েছে, বিশেষ করে বিএনপির মনোনয়নে যে 3 জন উপদেষ্টা হয়েছেন বলে তারা তখন বলেন, তার মধ্যে একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ তখন শিক্ষা উপদেষ্টা ছিলেন,
একজন সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, আরেকজন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এনসিপিও তখনই বলে রেখেছিল যে ওই 3 উপদেষ্টাকেও যেন সরিয়ে দেওয়া হয় যদি ছাত্র উপদেষ্টাদের সরকার সরানোর কোনো উদ্যোগ নেয়। কাজেই বিএনপি চাইলেই কি পারবে ছাত্র উপদেষ্টাদের সরিয়ে দিতে? দেখুন, দুটো কারণে পারবে না। আপনি আমি সবাই জানি মাহফুজ আলমের পথটা খুব নড়বড়ে, তাকে না জামাত কোনোভাবে পছন্দ করতে পারছে, কারণ তিনি এত বেফাঁস রাজনৈতিক মন্তব্য করে একটা ক্রমাগত জামাত বিরোধী রাজনীতি চালিয়ে যেতে চান ফেসবুকে, আবার সেই রাজনীতির পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারেন না, ফেসবুকে স্ট্যাটাস দেন আর স্ট্যাটাস মুছে ফেলেন। কাজেই এবং ডক্টর ইউনূস তাকে মাথার উপরে উঠিয়েছিলেন মাস্টার মাইন্ড বলে। আর এরপরে দেখা গেল যে মাহফুজ আলম রাস্তায় বের হলে, ঢাকার রাস্তায় বের হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভে গেছেন, ওখানে বোতল খেয়েছেন। লন্ডনে, নিউ ইয়র্কে যেখানে তিনি বেরোচ্ছেন তাকে নিয়েই একটা ঝামেলা। মানে তিনি যে নিজে সুস্থ স্বাভাবিকভাবে গ্রহণযোগ্যভাবে কোথাও থেকে আসতে পারবেন এর কোনো সম্ভাবনা নেই। জামায়াতে ইসলামী তো এই উপদেষ্টার বিষয়ে বিবৃতির পর বিবৃতি দিয়ে রেখেছে। কাজে মাহফুজ যে সেপ্টেম্বরের শেষে সাংবাদিকদের এক সভায় বললেন, জিল্লুর রহমানের এনজিওর এক সভায়, তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের, যে কোনো দিন পদ ছাড়তে হতে পারে, সেই মে মাস থেকে নাকি তিনি বাড়িতে বসে রাজনৈতিক দলগুলোর স্লোগান শুনতে পান। মানে হেয়ার রোডের বাড়িতে বসে স্লোগান শোনেন যে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইছে। কাজেই তিনি জানেন না তিনি কয়দিন আছেন মন্ত্রিত্বে বা উপদেষ্টার পদে, এমনকি আজকেও ছেড়ে দিতে হতে পারে। সে সময়ও সেটা বেশ শিরোনাম হলো। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সরানো বিএনপির সাধ্য নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সরানো এত সহজ নয়। মনে করে দেখুন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা বিল্লাল হোসেনের কত কীর্তিকাণ্ড বেরিয়ে এলো কুমিল্লায়, মানে হত্যা মামলায় তাকে জড়ানো থেকে শুরু করে তিনি কিভাবে প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছেন সে খবর তো বেরিয়ে এলো। সাধারণ স্কুল টিচার এক বাবা, তার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিনা AK-47 এর গুলি নিয়ে বিমানবন্দর পার হওয়ার সময় গুলি সহ ধরা পড়লেন, সে ঘটনাও ধামাচাপা পড়ে গেল। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সারা বাংলাদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সকল পদ পদায়ন তো বটেই, সবচেয়ে বেশি উন্নয়ন কাজ করছেন। এবং সেই কত কত মাস আগে মনে করে দেখুন, তার APS মোয়াজ্জেম 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমন খবর বেরিয়ে পড়ার পর তার সেই APS কে সরিয়ে দেওয়া হলো, কিন্তু উপদেষ্টার কেশাগ্র স্পর্শ করা গেল না। এমনকি এই যে তাকে বেকায়দায় ফেলতে বেশ গুছিয়ে আওয়ামী লীগের এক সংসদ সদস্যের বাড়িতে তারা চাঁদাবাজি করছিলেন, আওয়ামী লীগের সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজি করা, আগুন দেওয়া, ভাঙচুর করা, এগুলো তো জায়েজ 2024 আগস্টের পর থেকে। কাজেই সেই মানে বাড়িতে দ্বিতীয় দফা না তৃতীয় দফা তিনি দলবল পাঠিয়েছেন ওখানে চাঁদাবাজি করতে, সেই ভিডিও ফুটেজ বেরিয়ে গেল, তাদেরকে গ্রেফতার করা হলো। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে যে ওয়েস্টিন হোটেলের সামনে এই ব্যক্তিদের দেখা হয়েছিল, চাঁদাবাজ ব্যক্তিদের, এই সব খবর এদের বরাতেই একেবারে ভিডিও বার্তা দিয়ে ফাঁস করে ফেলা হলো। মানে বোঝাই যাচ্ছিল যে কোনো একটা এজেন্সি, কোনো একটা খুবই সুদক্ষ গোয়েন্দা বাহিনী চাইছিল যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নিয়মিত ওয়েস্টিনে হাঁস খেতে যাওয়া, কিংবা ওয়েস্টিনের সামনে চাঁদাবাজদের সঙ্গে বৈঠক করা এবং সেই চাঁদাবাজি হাতে নাতে ধরে ফেলার পুরো ফাঁদটা পেতে জনগণের সামনে প্রকাশ করা হলো বটে, কিন্তু কিচ্ছু হলো না তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। কারণ আমি আপনাদেরকে তখন থেকে বলছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইউনূস সরকারের মানি মেকিং মেশিনটা রান করেন। কাজেই বিএনপি যখন গিয়ে বলল যে তারা উদ্বিগ্ন, প্রশাসনে নিরপেক্ষ নিয়োগ ঘটছে না, এসব নিয়ে উদ্বিগ্ন, তখন ইউনূস তাদের কি বললেন? ইউনূস সাহেব তখন বললেন যে আমি নিজে তো এখন প্রশাসনের সকল নিয়োগ দেখব নির্বাচনের আগে, কাজে আপনারা কোনো চিন্তা করবেন না। আর দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে বিজনেস ক্লাসে গিয়ে এত অভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি তো সেখানে বসেই বলে এসেছেন যে ডক্টর ইউনূসের মধ্যে তিনি জিয়ার ছায়া দেখতে পাচ্ছেন। কাজেই ডক্টর ইউনূস নিজে প্রশাসনে সব নিয়োগ করবেন, এ কথা বলার পর তো তার তর্ক করার উপায় নাই। আবার দেখেন, তার নেতা তারেক রহমান, তিনি তো সেই জুন মাসেই বলে রেখেছেন যে ডক্টর ইউনূস আপনি সব সময়, আপনি আর খালেদা জিয়া সব সময় আমাদের মাথার উপরে থাকবেন। কাজেই
তাদেরকে এই বুঝ পেয়ে চলে আসতে হয়েছে, কারণ ইউনূস তো বলবেনই প্রশাসনের নিয়োগগুলো তিনি দেখবেন, কারণ সর্বশেষ উপদেষ্টা পরিষদের ভেতরে যা নিয়ে, যেই টাকার বকরা নিয়ে বড় ধরনের গন্ডগোল লেগে গেল, তা হচ্ছে দুই আসিফের মধ্যে, আসিফ নজরুল আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মধ্যে। আসিফ নজরুল 22 কোটি টাকায় রফা করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নওগাঁর জেলা প্রশাসককে নিয়ে আসার কাজটি নিয়ে, এবং সেজন্য 4 কোটি টাকা নগদ নিয়ে নিলেন আর 2 কোটি টাকা নিলেন তার জনপ্রশাসন সচিব। আর কথা ছিল 22 কোটির বাকি টাকা ওই ব্যক্তি চট্টগ্রামে যিনি নিয়োগ পাবেন ডিসি হিসাবে, সেই ব্যক্তি চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় পরিশোধ করবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাগড়া হয়ে বসলেন, কারণ ডিসি নিয়োগ, এই সব নিয়োগ তো তিনি দেখছিলেন এতদিন। এই কাজে কিভাবে আসিফ নজরুল এত বড় টাকার লেনদেন ঘটিয়ে ফেললো, ওই বিষয়টি হাতে নাতে ধরে তিনি তখন ইউনূসকে গিয়ে নালিশ করে দিলেন, এবং ডক্টর ইউনূস সাথে সাথে জনপ্রশাসন সচিবকে বদলি করে দিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন। আর এই নিয়োগ মানে আসিফ নজরুল টাকা খেয়ে যে নিয়োগের ব্যবস্থা করেছিলেন নওগাঁর ডিসিকে চট্টগ্রামে নিয়ে আসা, সেই নিয়োগটিও স্থগিত করলেন। তার মানে আপনাকে আমাকে তো স্বীকার করতেই হচ্ছে ডক্টর ইউনূস নিজে এখন পুরো বিষয়টা দেখভাল করছেন। ডক্টর ইউনূস কিন্তু জনপ্রশাসনেও একটা কমিটিও করে দিয়েছিলেন, এবং সেটা একটা বিএনপি সমৃদ্ধ কমিটি। আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে সেই কমিটিতে রাখা হয়েছিল। প্রধান উপদেষ্টা তার মুখ্য সচিবকেও সেখান থেকে সরিয়ে দিয়েছেন, যাতে তিনি ব্যাপারটা বিশেষভাবে দেখভাল করতে পারেন। দেখেন, কালকে বিএনপির সঙ্গে এই বৈঠকে কাদেরকে নিয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হলেন আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ আর আদিলুর রহমান খান শুভ্র, এই তিনজনকে নিয়ে। মানে যাদেরকে এনসিপি সরাসরি চিহ্নিত করে বা ছাত্র উপদেষ্টারা সরাসরি জানে, কারণ তারা তো এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে ছিল, তারা সরাসরি জানে যে এদের সকলের মনোনয়ন এসেছে বিএনপি বা বিএনপি ঘরানার রাজনৈতিক জোটের কাছ থেকে। ওয়াহিদুদ্দিন মাহমুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষা জীবনের বন্ধু, একসময় রুমমেট ছিলেন, তিনি নিজে বিভিন্ন বক্তৃতায় কথা উল্লেখ করেছেন, এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ কথাও বলেছেন যে তিনি তার আমলে সকল নিয়োগে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মৃদু বিএনপি বা নীরব বিএনপিদেরকে প্রাধান্য দিয়েছেন। আসিফ নজরুলকে বিএনপি যে মনোনয়ন দিয়েছে এনসিপি, সেটা সেই মে মাস থেকে বলে আসছে। আর আদিলুর রহমান শুভ্রকে, আদিলুর রহমান শুভ্র হচ্ছেন সেই ব্যক্তি যাকে হেফাজতে ইসলাম, মামুনুল হকেরা মনোনয়ন দিয়েছেন, এবং হেফাজত আর বিএনপির ভেতরে ঐক্য গড়ে তুলতে, নির্বাচনী ঐক্য গড়ে তুলতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিএনপি আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, শিল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে কতজন নিহত হয়েছিলেন সেই তালিকা বের করে, এবং সেই তালিকা সরকার মিথ্যা তালিকা মনে করায় হাসিনার আমলে জেল খেটেছেন। কাজেই এই আদিলুর রহমান, যিনি গিয়ে কয়েক মাস আগে খালেদা জিয়ার হাতে নিজ হাতে তার গুলশানের বাসভবনের নামজারির কাগজ হাতে দিয়ে এসেছেন, কাজেই বিএনপির একেবারে ঘনিষ্ঠ মিত্র অনুগত উপদেষ্টাদের নিয়ে ডক্টর ইউনূস মির্জা ফখরুলদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, এটা মনে করাতে একদিকে যে বিএনপি যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বা অপসারণ চাইছে, তখন তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে তাদের অনুগত, তাদের বসিয়ে দেওয়া উপদেষ্টারা সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছেন এবং তাদের কথা অনুযায়ী বিভিন্ন নিয়োগ পরিচালনা করছেন। অন্যদিকে ডক্টর ইউনূস এ কথাটাও মনে করিয়ে দিয়েছেন যে ওই যে প্রশাসনে নিয়োগ নিয়ে তাদের শঙ্কা আছে। মনে রাখবেন, এর মধ্যে সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু বলেছেন যে নতুন যে জনপ্রশাসন সচিব নিয়োগ হয়েছেন তিনি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতের নায়েবে আমির কথাও বলেছেন যে তাদের কাছে রেকর্ডিং আছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন উপদেষ্টা কি কথা বলেন। সে সময়ও লোকের সন্দেহ যেমন আসিফ নজরুলদের মতো একেবারে বিএনপি ঘনিষ্ঠ, বিএনপি অনুগত উপদেষ্টাদের দিকে গেছে, ঠিক তেমনি নাহিদ ইসলাম যখন কদিন আগে বললেন যে সেফ এক্সিট খুঁজছেন
বিভিন্ন উপদেষ্টারা, এবং তারা বিদেশে টাকা পয়সা পাঠিয়ে আখের গুছিয়ে নিয়ে সেফ এক্সিটের ব্যবস্থাও করে ফেলেছেন, প্রয়োজন পড়লেই তারা নাম প্রকাশ করে দেবেন, তখনও কিন্তু এই যে বিএনপি ঘনিষ্ঠ আসিফ নজরুল, তার নাম শীর্ষস্থানে ছিল। আরেকজনের নাম শীর্ষ পদে ছিল, তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবার বিএনপি থেকে নির্বাচনের স্বপ্ন দেখছেন, সেটা এক রকমের ওপেন সিক্রেট, কারণ তিনি বলেছেন যে তিনি কুমিল্লায় গিয়ে মানে স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে পড়তে চান না, তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রে থাকতে চান, কাজেই ঢাকা থেকেই নির্বাচন করবেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদিকে যেমন ইউনূস সরকারের পদ, পদায়ন, উন্নয়ন কাজ এ সব বিষয়ের একেবারে কেন্দ্রে, মানি মেকিং মেশিনের মানে ইউনূস সরকারের টাকা বানানোর মেশিনের কেন্দ্রে অবস্থান করছেন, এতটাই কেন্দ্রে, এতটাই শক্তিশালী অবস্থানে যে তাকে সরানো কোনো গোয়েন্দা সংস্থা, কোনো সংবাদ মাধ্যম, কোনো দুর্নাম, কোনো দুর্নীতির খবরে সম্ভব হচ্ছে না। আর ইউনূস নিজে তার অবস্থানটি শক্তিশালী রাখতে চাইছেন, কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার শক্তির ওপরে ইউনূস সরকারের শক্তিও অনেকটা নির্ভর করে। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সারা দেশে যন্ত্রচালিত রিক্সা নামিয়ে দিয়ে সেই রিক্সার প্রশিক্ষণে তরুণদের চাকরি দেওয়া থেকে শুরু করে এখন নাকি 10,000 তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন স্থানীয় সরকার ও যুব মন্ত্রণালয় থেকে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্যদিকে আবার 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কর্মসূচি আয়োজন করেছিলেন সেই হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপি, যার সঙ্গেও খুব ঘনিষ্ঠ হতে চাইছে। হেফাজতে ইসলাম, মামুনুল হকরা এবং এমনকি হেফাজতের শীর্ষ নেতা বাবু নাগরি সকলেই উচ্ছ্বসিত এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সরানো তাই বিএনপির জন্য মুশকিল।